বিশৃঙ্খলা করতেই সচিবালয়ের সামনে আনসারের ছদ্মাবরণ, কারো চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেছেন উপদেষ্টারা। আনসারের গোলযোগ একটি অশনি সংকেত বলেছেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টাকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত আলোচনার তাগিদ। ধীরে হলেও পানি নামছে বিভিন্ন এলাকায়, কোথাও কোথাও অবস্থার অবনতি, দুর্গতদের পাশে সব শ্রেণী পেশার মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, রবিবার সচিবালয়ের সামনে আনসারের ছদ্মাবরণে যারা এসেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা। প্রচলিত আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। এ সময় তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন, কথা বলেন ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সাথেও। পরে গণমাধ্যমকে আইন উপদেষ্টা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্ররা এগিয়ে না এলে সচিবালয়ের অবস্থা আরও ভয়াবহ হতে পারত। যোগাযোগ উপদেষ্টা ফজলুল কবির খান বলেছেন, দাবি আদায়ের মৌসুম চলছে দেশে এখন। সবার দাবি নিয়ে রাস্তায় নেমে পড়েছে ছাত্র জনতার। রক্তের বিনিময়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, কারো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আনসারের ছদ্মবেশে তারা জমায়েত হয়েছিল, দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না বলেও মন্তব্য করেন উপদেষ্টারা। গতকাল সচিবালয়ের সামনে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় শতাধিক আনসার সদস্যদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখনও আদালতে আনা হচ্ছে অভিযুক্ত আনসার সদস্যদের। দর্শক, নিম্ন আদালতে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু, সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, এখন পর্যন্ত কতজনকে আদালতে হাজির করা হয়েছে আর তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে? সেখানে আপনি জানেন, গতকাল সচিবালয়ে যে আনসার সদস্যরা যে নাশকতার ঘটনায় আনসার সচিবালয় কেন্দ্রকে কেন্দ্র করে যে নাশকতার সৃষ্টি হয়েছিল, সেই নাশকতার পরবর্তী সময়ে আনসার সদস্যদেরকে সেনাবাহিনী সহ পুলিশের বিভিন্ন থানাতে তাদেরকে আটক দেখানো হয়। পরবর্তীতে তাদেরকে সচিবালয়ের নাশকতা এবং সেই সাথে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে 850 জন আনসার সদস্যকে তারা তাদের আটকে রেখেছে এবং পর্যায়ক্রমে তাদেরকে আজকে সে সকাল থেকে সিএমএম আদালতে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে সিএমএম আদালতে 2টি কোর্ট বসেছে, সেই কোর্টেই আসলে তাদেরকে বিভিন্ন কারাগারে পাঠানোর বিষয় নিয়ে ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন আদেশ দিচ্ছেন এবং সেই সাথে আসলে ইতিমধ্যে এখানে আনসার সদস্যদের স্বজনরা তারা এখানে এসেছে এবং এই আপনার এখন পর্যন্ত গারদখানাতে আনসার সদস্য রয়েছে প্রায় 200-র উপরে এবং সেখানে 2 জন নারী আনসার সদস্য রয়েছে, সেই তথ্য আমরা পেয়েছি। এবং ইতিমধ্যে রাজধানীর পল্টন, শাহবাগ, রমনা এবং বিমানবন্দর থানা থেকে বিভিন্ন যে মামলা হয়েছে, সেই মামলায় আমাদের হিসেব মতে পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত তারা এজাহার নামে আসামি করেছে প্রায় 4 শতাধিকের উপরে এবং সেই সাথে আসলে পর্যায়ক্রমে বিভিন্ন জনকে এই মামলায় তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়ে বিশ্লেষণ করার পরে তাদেরকে কোন ধারায় মামলা বা কিভাবে নিয়ে আসতে পারবে সেই বিষয়টা এখনো পর্যবেক্ষণ চলছে। আর কোর্ট ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাদের প্রায় শতাধিকের উপরে বিভিন্ন আনসার সদস্যদেরকে তারা বিভিন্ন কারাগারে পাঠিয়েছে এবং সেই সাথে আসলে বলতে হয় যে আসলে পর্যায়ক্রমে বিভিন্ন থানা থেকে নিয়ে আসা হচ্ছে আসামিদের এবং এখানে নিরাপত্তা আসলে জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থানে এখানে গারদখানাতে জোরদার করা হয়েছে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে বিভিন্ন থানা থেকে আসলে বিভিন্ন ধাপে ধাপে যেহেতু 850 জন আনসার সদস্যকে আদালত প্রাঙ্গণে বা গারদখানায় রাখার সেই একটা সমস্যার কারণে তাদেরকে ধাপে ধাপে নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে পরবর্তীতে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ তথ্য। আমরা আশা করছি যে সন্ধ্যা নাগাদ সব আসামিকে এখান থেকে নিয়ে এসে পরবর্তীতে আদালতের বিভিন্ন সিদ্ধান্তে তাদেরকে বিভিন্ন কারাগারে পাঠানোর প্রক্রিয়া শেষ হবে। জি বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিম্ন আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাবু। আনসারের গোলযোগ অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরাজিত শক্তি দেশের বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন,
অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বিষয়টি স্পষ্ট করেননি। বিএনপি মহাসচিব বলেন, দেশে বন্যা হতেই পারে, তবে যেভাবে বন্যার পানি এসেছে এটা ক্রিমিনাল অফেন্স। কোনো ঘোষণা ছাড়া ভারত বাঁধ খুলে দেয়ায় এমনটা ঘটেছে। সচিবালয় ঘেরাও করে কোনো কিছুর আদায়ের চেষ্টা না করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারকে মদদ দিয়েছে, হত্যায় সহযোগিতা করেছে এমন অনেকেই এখনও প্রশাসনে আছেন। প্রশ্নবিদ্ধ মানুষদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। অন্য সব কিছু লোকজন নাম পোশাকধারী লোক, তারা গোলযোগ সৃষ্টি করে, তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে, কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনোই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। ধীরে ধীরে উন্নতি হচ্ছে বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির। কয়েক জায়গায় অবনতি হয়েছে। উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ, খাবার পানি, ঔষধ বিতরণ অব্যাহত আছে। তবে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ত্রাণ পাচ্ছেন না অনেকে। চরম দুর্ভোগে বন্যার্তরা। কুমিল্লায় বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলেও নৌকা ও ট্রলার না থাকায় উপদ্রুত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না। লাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বড়ুয়া সহ বেশ কটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলায় 7.5 লাখ মানুষ এখনো পানিবন্দী। সিএনজি ব্রিজের উপরে ছিল, সিএনজি সিধা সরকার ওদিকে চলে গেছে। নোয়াখালীতে বন্যার অবনতি হয়েছে। কোম্পানিগঞ্জের মুছাপুর ক্লোজার গেট ভেঙে জেলা শহর মাইদি সহ বিভিন্ন উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। জেলার 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা বন্যায় ক্ষতি হয়েছে। 388 আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে লাখো মানুষ। বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। বাড়িঘর থেকে পানি না সরায় এখনো আশ্রয় কেন্দ্রে আছেন অনেকে। এদিকে বিজিবির উদ্যোগে ফেনীর ছাগলনাইয়ায় 250 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাগলনাইয়া সরকারি কলেজ মাঠে এ ত্রাণ বিতরণ করেন তিনি। মৌলভীবাজারের মনু, ধলাই ও কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে জুড়ি নদীর পানি এখনো বিপদসীমার উপরে। সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ চলছে। চলতি মাসে আকস্মিক বন্যার কবলে পড়ে 11 জেলার 73টি উপজেলা। ক্ষতিগ্রস্ত হয় 545টি ইউনিয়ন ও পৌরসভা। বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। সবাই সমান নাগরিক, তাই দেশে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। জন্মাষ্টমী উপলক্ষে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করে বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে প্রত্যেকে নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না। সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকারের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করা। এ সময় হিন্দু ধর্মের নেতারা প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা দেশের বন্যা কবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত করার পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় খাদ্য ও ত্রাণ পাঠিয়েছেন। পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রশংসা করে বলেন, এটি দেশের একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে এবং সমাজের ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে সহায়তা করবে। এখনও জ্বলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরির আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। রবিবার রাত 10:30টার দিকে উপজেলার তারাপো উপজেলার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে। রাতভর চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়নি। থেমে থেমে বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। ভবনটির ভেতরে কয়েকজন আটকা পড়ে আছে বলে দাবি স্বজনদের। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কারখানা এলাকার পরিবেশ। স্বজনরা জানায়, সাবেক মন্ত্রী ও স্থানীয়
গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে লুটপাট চলে। আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে বেশ কয়েকজন ভেতরে আটকে পড়ে। অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।